দেন না ভাইয়া, কোনো লিমিট আছে? লিমিট আছে কোনো? হ্যাঁ, কত টাকা? ও আচ্ছা আচ্ছা, মানে লিমিট নাই এখন আর কি, ঝামেলা শেষ। ইয়ো ইয়ো ইয়ো, চলেন আজকে আমরা বাজাজ F250টাকে বের করি। এই দুইটা বাইক মোটামুটি চালানো হয়েছে, স্টার্ট দেওয়া হয়েছে অ্যান্ড বাইকগুলো সচল আছে। কিন্তু এই একটা বাইক সেই যে ঈদে বের করছি, তারপরে ঢাকায় এসে কিছুদিন চালাইছি, এরপরে এই বাইকটার মধ্যে অনেক অযত্ন করছি। দেখেন, নর্মালি টিভিএস, বাজাজ এই সমস্ত বাইক রেকমেন্ডেশন থাকে হচ্ছে পেট্রোল, তারপরেও পেট্রোলের চেয়ে তো অকটেন একটু ভালো রিফাইন, এই কারণে আমরা অকটেনটা ব্যবহার করি। বাইরে ভাই, বাইক তো এটা ভাড়াছে, ওগুলার পর এটারে ভারী লাগতেছে, তো আমরা ইউজ করি, তাই না? অকটেনটা ইউজ করি। আর একবারে স্টার্ট হয়েছে আজকে এই বাইক। নর্মালি এটা আগে ঝামেলা করতো, বাট এটা থ্রটল বডি চেঞ্জ করে দিতে চেয়েছিল মোনাক ভাই, আমি নেই, আমি বলছি না সার্ভিস করে দেন, সার্ভিসে ঠিক হয়ে গেছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম নর্মালি আমরা অকটেনটা চালাই, বাট এই মাঝখানে যখন ঝামেলাটা হইলো তেলের দাম বাড়ার আগে, তখন দেখা গেছে আমি যেটা করছি, আমি এটার মধ্যে অকটেন পেট্রোল সব ঢুকাইছি, মানে যত রকম অযত্ন আছে এই বাইকটার উপরে আমি সব কিছুই করছি। অ্যান্ড এটা করার পরেও এই বাইকটা মোটামুটি এত ডিউরেবল, এত ডিউরেবিলিটি ছিল, সব মিলে আমি আসলে এই বাইকটার ফ্যান হয়ে গেছি। আই ডোন্ট নো ওয়াই এই বাইকটা আমার এখন মানে পছন্দের লিস্টে খুব উচ্চ একটা অবস্থায় চলে গেছে, অনেক উচ্চ। 12:17 এখন সময়, চলেন আমরা বের হই, অ্যান্ড বের হয়ে আপনাদের সাথে গল্প করবো। আর এই বাইকটার মধ্যে ফুয়েল একটু কম আছে, দেখি ফুয়েল পাম্পের অবস্থা কী। ভাই আল্লাহ হাফিজ। হয়েছে কি, শহরে রাতের বেলা ট্রাক চালানোর আইন রাখা হয়েছে, কিন্তু দিনের বেলা ট্রাক চালানোর কোনো ব্যবস্থা বা না করা হয়েছে। অ্যান্ড এটার পিছনে কারণও আছে, কারণ হচ্ছে দিনের বেলা ট্রাক যদি শহরে ঢুকে তাহলে অবস্থাটা এরকম হয়। আর এটা কয়ে আসতেছে, এটা ঢুকলো, ঢুইকা কোন দিকে গেল? ভাই একটু পিছে যান, তা নাহলে ও যেতে পারবো না। পিছে দিলে ও বাইরে যেতে পারবো, আর ও না বাইরেলে আমরাও বেরোতে পারবো না। কি একটা অবস্থা। এই জন্যই শহরে রাতে ট্রাক চলাচলের জন্য দেওয়া হয়েছে, দিনে ট্রাক চলাচল নিষেধ করা হয়েছে। কারণ ভাই এবার যান, এবার যান। সুন্দর সুন্দর বাইক থাকার কারণে আমরা বের হয়ে যেতে পারছি। আর আসলে কেউ যদি যখন ঘুরতে যায় তখন আমরা কাউরে সুযোগও দিতে চাই না, বিশেষ করে রিক্সা। মানে ওরা মনে করে যে যত চিপার ভিতরে ঢুকাইতে পারবে অত জিনিসটা মানে ওর জন্য ইজি হবে। বাট ব্যাপারটা এরকম হয়, যদি কোনো কাঠের জয়েন্টের মধ্যে ওই জয়েন্টটা নড়বড়ে হয়ে যায়, ওই জায়গায় যদি ছোটো একটা কিছু ঢুকায় দেওয়া হয় তাহলে নড়বড়ে ওই জয়েন্টটা আবার টাইট হয়ে যায়, মানে এটারে গেটিস বলে। অ্যান্ড রিক্সা হয়ে গেটিস হয়ে ওই জ্যামটারে আরও টাইট করে দেয়, এ হচ্ছে ঝামেলা। রিক্সা যারা বসে থাকে তারাও আসলে ব্রেনলেস, তারাও চেষ্টা মানে সবসময় মনে হয় এরকম একটা ধান্দাতেই থাকে যে যত চিপা দিয়ে পারে ও আগে বের হয়ে যেতে পারলেই মনে হয় যে সব সমস্যার সমাধান ওর জন্য। বাট পেছনে বাকি লোকের কি অবস্থা হবে, কি অবস্থা না হবে, এটা নিয়ে তাদের কোনোই মাথা ব্যথা নেই। যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা আবার ব্যাক করি, ওই জায়গায় ব্যাক করি। ঘটনা যেটা হচ্ছে, আমার বাইকটা অনেক ময়লা, এটাও কোনো বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে ফুয়েলের এই ঝামেলা শেষ হওয়ার পর আমি এখনও পর্যন্ত ফুয়েল নিই নেই, কারণ আমার সবগুলো বাইকে আমি সবসময় ফুয়েল ফুল রাখি। আর এটা তো মোটামুটি হাফ ট্যাঙ্কের কাছাকাছি যেহেতু নেমে গেছে, এটাকেও আজকে আমি ফুল করার জন্যই যাচ্ছি। কিন্তু এর মধ্যে আবার একটা জিনিস আবিষ্কার হয়েছে, ওটা হচ্ছে ফুয়েল পাস। অ্যান্ড এই ভাই, আপনি চিপার মধ্যে রাখলে মানুষ যাইবো কেমনে? চিপার মধ্যে রেখে দিয়েছে রে। আচ্ছা, যেখানে ছিলাম তো ফুয়েল পাসের যে ব্যাপারটা, এই ফুয়েল পাস আমি করি নাই। আর ফুয়েল পাস কিভাবে কি করে এত কিছু আমি জানি না, কারণ আমার ফুয়েল ছিল, আমি চিন্তা করছি যে এই সময়টা আমি পার করে নিতে পারবো। এরপরেও আমার দুইটা বাইকে এখনো পর্যন্ত, যেমন এমটিতে হাফ ট্যাঙ্কের উপরে আছে, এফজিতে ফুল ট্যাঙ্ক আছে, এগুলো আমার ধরতে হয় নাই। জাস্ট এটাতেও কিন্তু অনেক ফুয়েল আছে এখনো পর্যন্ত আমার হাফ ট্যাঙ্কের উপরে। তো আমার আসলে ফুয়েল খরচ হয় অনেক বেশি কম, মানে অনেক কম খরচ হয় মূলত, এই কারণে আমার ফুয়েল লাগে না এর মধ্যে। বাট যাদের রেগুলার লাগছে তারা অনেক বেশি সাফার করছে এই প্রবলেমটায়, আর আমি আসলে এই প্রবলেমটা অতটা বুঝি নাই। তবে মাথার মধ্যে আমারও টেনশন ছিল, কারণ যদি আমার ফুয়েল শেষ হয়ে যেত তাহলে আমি কিভাবে জিনিসটাকে ম্যানেজ করতাম। দুইবার কিন্তু আমিও এটাতে 500 1000 টাকার ফুয়েল নিছি এই ঝামেলার মধ্যে। তখন লাইন ছিল কম, ধরেন কয়টা বাইক, 50টা বাইকের পেছনে দাঁড়াইছিলাম, 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমি আমার ফুয়েল নিয়ে বের হয়ে যেতে পারছি। অতটা প্রবলেম মনে হয় নাই। কিন্তু ঈদের পরে আস্তে 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 প্রবলেম বাড়তে বাড়তে এমন জায়গায় গেছিল ভাই, এটা আপনারা আমরা সবাই জানি। এটা নিয়ে আসলে কথা বলে সময় নষ্ট করার কিছু নাই। যাই হোক, সব কিছুর পর ফুয়েলের দাম বাড়ার পর এখন মোটামুটি একটা শান্ত অবস্থায় আসছে ব্যাপারটা। ভাইরা যেখানে থাকে ইউরোপে, ওদের সাথেও কথা বলছিলাম, ওরা বললো পেট্রোল পাম্পের অবস্থা, গ্যাসোলিন যে ওরা নেয়
একই রকম, মানে ওরকম আহামরি কোনো চেঞ্জ ওরা পায় নাই, আহামরি কোনো চেঞ্জ পায় নাই, কারণ ওদের ওখানে দাম বেড়ে গেছে শুরুতেই, অ্যান্ড সাপ্লাই নর্মাল ছিল। আর আমাদের দেশে তো আসলে সিন্ডিকেটের ভরি সিন্ডিকেট, যে কোনো কিছুতে সিন্ডিকেট হয়ে যায়, দেখা যায় মানে দাম বাড়বে না কিন্তু ওই যে কম দামে স্টক করার জন্য সময় দেওয়া হবে, অ্যান্ড যে যেভাবে খুশি স্টক করবে এবং তারপরে গিয়ে যখন দাম বাড়বে তখন এটা দিয়ে বিজনেস করবে। ভাই অল্প কিছু লোকের কাছে দেশটা জিম্মি, দেশটার সব কিছু চলন ভলন মানে মেইন ট্রিগার হচ্ছে অল্প কিছু মানুষের কাছে, অ্যান্ড যারা হচ্ছে দেশটাকে যেভাবে খুশি সেভাবে খেয়ে দিচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা বের হইতে পারতেছি না, এবং আদৌ পারবো কি না এই ব্যাপারটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ ভাই ফিউচার কে দেখছে। অ্যান্ড যদি লাস্ট মানে আমি যতদিন ধরে দুনিয়ায় আসছি এটা নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে এই তো দেখতেছি ভাই, কই একটা পোকা দেখলাম চাক্কার তলে পড়বো নি, কোন দিকে গেল ভাই ছোটোখাটো এই যে পোকা। তারপরে এই সিজনটা হচ্ছে বৃষ্টির শুরুর সিজনটা হচ্ছে লম্বা লম্বা এক ধরনের জিনিস দৌড়ায় রাস্তা দিয়ে, বা ঘরে অনেক সময় আসে, গাছ থেকে আসে। এগুলো আমার কাছে খুব মায়া লাগে আসলে, চাকার নিচে হুট করে পড়ে গেলে আমি চেষ্টা করি যতটুকু মানে ওদের না কষ্ট দিয়ে বা ওদের না মেরে দেন যাওয়ার, তো এই আর কি। আচ্ছা চলেন আগাই, দেখি ফুয়েল পাম্পে গিয়ে দেখি কী অবস্থা, আর কতটুকু ফুয়েল দিবে বা কি আমি কিছুই জানি না। আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব যে আসলে পাম্পে কী অবস্থা চলতেছে, অ্যান্ড ফুয়েল দেয় কি না, আর দিলে কতটুকু দেয়, ফুয়েল পাস বা এই ব্যাপারগুলো এখনও পর্যন্ত আছে কি না, যদি থাকে তাহলে কতটুকু কঠিন বা কতটুকু সহজ, এক্সট্রা কোনো টাকা দিতে হয় কি না, সব কিছুই চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। আমি এখন যে এলাকাটায় থাকি এই এলাকাটার অনেক কিছু আমার কাছে এখনও পর্যন্ত ওই রকম, ধরেন কোনো একটা নতুন শহরে বেড়াইতে গেলে আমাদের কাছে ওই নতুন শহরটা যেই টাইপের লাগে না, কোনো কিছু চিনি না, কোন রাস্তা দিয়ে কই যাব, কোনো একটা হোটেল থেকে বের হয়ে যদি অন্য রাস্তা দিয়ে আসি সেই হোটেল খুঁজে পাই না, মানুষের কাছে জিজ্ঞেস করা লাগে, ঠিক ওই রকম আমার কাছে আসলে এই এলাকাটা ওই ধরনেরই লাগে যে আসলে এইখানে আমি কোনো কিছু চিনি না বা কোনো কিছু, হুট হাট রাস্তা দিয়ে ঘুরতে দেখি কোনো একটা রাস্তার মতো লাগে, এবং পরে গিয়ে দেখি আরে এটাই তো সেই রাস্তা। অনেক সময় মিলে অনেক সময় বেমিলও থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা, আমি প্রথম দিকে যখন আসছিলাম তখন, এখন তো বাসার আশপাশের গলিগুলা চিনে গেছি, তখন যেটা আমার সবচেয়ে বড় প্রবলেম হইতো, একবার ধরেন এদিক থেকে আসছি বাসাটা পড়ছে হচ্ছে বাম দিকে, আরেকবার ধরেন ওই পাশ থেকে আসছি বাসা পড়ছে ডান দিকে, মানে ঘুরতে যখন নিজের বাসা নিজে দেখি একবার রাস্তার বামে একবার রাস্তার ডানে চলে যায়, তখন ব্যাপারটা কি পরিমাণ হাস্যকর এবং ভৌতিক লাগে একটু চিন্তা করে দেখেন ভাই। এই ঘটনাটা আমার সাথে খুব বেশি ঘটছে। আমি আমার বাসার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো দূরের কথা, আমি ডান বা উল্টাপাল্টা হয়ে যায়, একবার ডানে একবার বামে রাস্তার, মানে বাসাও আমার মতো মনে হয় যে ঘোরাফেরা শুরু করে দেয়, এরকমটা লাগে। যাক, ঘুরতে এক সময় চিনে ফেলবো, আরও বেশি ভালো হবে এইখানের ম্যাপটা বের করে যদি একবার দেখে নিতে পারতাম তাহলে অনেক বেশি ইজি হইতো, এটা আমি আজকে হয়তো করব। আর আরেকটা হবে হচ্ছে ড্রোন উড়ায় যদি একবার উপর থেকে দেখে নিতে পারতাম যে আসলে কোন দিক দিয়ে কোন জায়গায় আমি যাই, তাহলে এলাকাটা ফুলফিল মাথায় চলে আসবে। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে আজকে সনি পাম্পে, অ্যান্ড সনিতে লাস্ট আমি যখন দেখছিলাম তখন তো বিশাল বড় লাইন, আপনাদের সাথে শেয়ারও করছিলাম, অ্যান্ড শুনছি এখন নর্মাল হয়ে গেছে। এখন কতটুকু নর্মাল হয়েছে এটাই হচ্ছে লেটস সি আজকে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, চুন খেয়ে একবার যদি মুখ পুড়ে তাহলে দই দেখলেও ভয় লাগে। ঠিক ওরকম এদিকের গাড়িগুলো যে পার্ক করা, এগুলা দেখে প্রথমে ভয় পাইছি, এরপর একবার ভয় ছুটছে, এবং এখন আবার ভয় পাইতেছি যে আসলে এগুলো তো পাম্পেরই লাইন। যুগের এই অবস্থায় এসে, কালের এই প্রবর্তনে এসে এখন এরকম লাইন, প্লাস এই রিক্সাগুলোও কি চার্জ দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। এই লাইনটা আসলে খুব ভীতিকর লাগছিল আমার কাছে, পরে দেখলাম না আসলে লাইনটা ডিজেল বা অন্য কিছু না, এরা জাস্ট পার্ক করছে। অ্যান্ড এখানে যদি আমরা আসলে মেইন লাইন দেখি তাহলে অক্টেনের লাইনে 2টা মোটরসাইকেল আছে অনলি, অ্যান্ড 2টার পরেই আমি নিয়ে নিতে পারবো। অ্যান্ড ফুয়েল পাস বা মোবাইল টোবাইল তো কাউকে বের করতে দেখি না, হয়তো বা ফুয়েল পাসের সেই ব্যাপারগুলো এখন আর নাই। আর আমার বাইকের ওরও হচ্ছে 2978, সময় হচ্ছে 12টা 31। ফুয়েল পাম্পে আমি, দেখা যাক আজকে কি হয়। তবে ভালো কিছুই হবে মনে হইতেছে, যদি অল্প কিছু ফুয়েলও দেয় আমি ঘুরে বিকেলে আবার আসবো, এভাবে নিয়ে নিতে পারবো যেহেতু পাম্প মোটামুটি ফাঁকা। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি অলওয়েজ আমার সবগুলা বাইকের ফুয়েল ফুল রাখি, এমন না যে বিপদে আপদেই আমি ফুল করে ফেলি, ব্যাপারটা তা না। আমি চেষ্টা করি সব সময় আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুল রাখার, কারণ দেখছেন তো লাস্ট বিপদটা আমাকে ছুঁতেই পারে নাই, কারণ অলওয়েজ আমি ফুল রাখি, এ হচ্ছে ব্যাপার।
দেখছেন কীরকম সময় লাগে একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন 100-150 বাইকের বা 200 এর বেশি সিরিয়াল হয়ে যায় তখন সময় কেন লাগবে না? রাতে দাঁড়ায় পরের দিন রাতে সিরিয়াল পাইছে, এরকমও ঘটনা আছে। তো সময় লাগে আসলে একটা বাইকে ফুয়েল খোলা, ট্যাঙ্ক খুলে দেন দেয়া, এই সব কিছু শেষ করে ফুয়েল মানে একটা সময়ের ব্যাপার। দেখেন সামনের বাইকটাই মাত্র আসছে, ট্যাঙ্ক খুললো, ফুয়েল দেওয়া শুরু করলো, এখন ঢুকবে, এরপরে টাকা পয়সা লেনদেন হবে, এরপরে গিয়ে হচ্ছে বাকি ব্যাপার, মানে উনি যাবে, এরপরে আবার সেম কাজটা আমি করবো, তাই না, রিপিট। এখন আমার এটা খুলবে কি না? যাক খুলছে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, আমাদের বাবু ভাইয়ের ট্যাঙ্ক খুলতে গেছে, তারপরে খুলে নাই, মানে এত বড় লাইনে দাঁড়ায় খুলতে যায়, যখন না খুলে তখন মনের দুঃখটা কোন জায়গায় যায় পৌঁছায়। দেখেন ভাই নেবে পেট্রোল, দেখছেন কি পরিমাণ সময় লাগলো। আমি তো মাঝখানে কিছুখানি ভিডিও দেখাইতে পারি নাই, বা হয়তো টেনে দিব, বাট সময় কিন্তু ভালোই লাগে। দাদা ভাই একটু সাইড দেন না আগাই। এই লোকটা এত খাটছে, যখন ফুয়েলের ঝামেলা ছিল অনেক খাটছে। দেন না ভাইয়া, কোনো লিমিট আছে? লিমিট আছে কোনো? হ্যাঁ, কত টাকা? ও আচ্ছা আচ্ছা, মানে লিমিট নাই এখন আর কি, ঝামেলা শেষ। 140 টাকা অক্টেন এখন তেলে। বহুত দিন পরে আসলাম, এই ঝামেলার আগে আসছিলাম আর এই আজকে আসলাম, এই পুরা ঝামেলায় তেল নেই। ভালো তেলই তো ঢুকে, 6 লিটার 6.20-এ। বাবারে বাবা, তেলের দাম তো বেশ হয়ে গেছে। 1000 টাকার তো ঢুকবোই মনে হইতেছে। হ্যাঁ ইজি ঢুকবো 1000 টাকার। 1000 পার হয়ে গেছে। হবে ভাই, একটা রাউন্ড ফিগার আটকে দেন। 1070 7.64। বাবা, 1070। ওমা, এটা এখন বেরোয় না। এইবার তো আরেক ঝামেলায় পড়ছি, পিছনের লোকরে ছেড়ে দিই। ফুয়েল ট্যাঙ্কের সব কাজ তো হয়ে গিয়েছে মামা, কিন্তু এখন চাবি তুমি। আরে বের তো হয়েছেই, দেখেন লাভ দেখ হয়ে গেছে। এটা কোনো কথা? চাবি তুমি একও তো বের হও না, দুইও তো বের হইলে, লাভ দিয়ে যদি তুমি এইখানে যাও মামা, আল্লাহ আল্লাহ কি হইতেছে। তবে একটা জিনিস ভাই, এই ঝামেলা একটা জিনিস আপনারা মানে খেয়াল করছেন, নোটিস করছেন কিনা দেখেন, মানুষের ট্যাঙ্কে যে মরিচা পড়ার একটা প্রবণতা ছিল, এই প্রবণতাটা একদম বলতে গেলে নাই। কারো ট্যাঙ্কে কি এখন মরিচা পড়তেছে জানেন তো? নতুন করে পড়ছে কিনা এই ঝামেলার পর, মানে ঈদের পর থেকে শুরু করে এই পর্যন্ত মরিচা পড়ার ঝামেলাটা আমি ওরকমভাবে নোটিস এখনও পর্যন্ত করি নাই। মানে আমার তো প্রচুর বাইক নাড়াচাড়া করতে হয়, আমি যেহেতু করি নাই, সেহেতু আপনারা আপনাদের নিজ বাইকেরটা চাইলে আমাকে জানাইতে পারেন। ওকে চলেন, লাস্টে আমরা ছোট করে একটা ব্যাপার শেয়ার করে আপনাদের সাথে, না যান ভয়ের কিছু নাই, ছোট্ট করে একটা ব্যাপার শেয়ার করে আপনাদের সাথে দেন ভিডিওটা আজকে শেষ করব। এই টপিক নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো, বাট আজকে লাস্টে অল্প কিছু, হয়তো 1 মিনিট 2 মিনিট সময় নেব। এই বাইকটা আমার এত বেশি পছন্দের কেন, এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার ভালো খারাপ দুইটা দিকই আছে, খারাপ দিক নাই যে একদম তা না, অন্যান্য অনেক বাইকের চেয়ে খারাপ দিক বেশি এবং ভালো দিকও অনেক বেশি। এটার সবচেয়ে পছন্দের আমার যে ব্যাপারটা সেটা হলো ইনস্ট্যান্ট পিক আপ অ্যান্ড এটার বাঘের মতো টর্ক, মানে এটার টর্ক অ্যান্ড পিক আপ অনেক বেশি ভালো, যে কারণে বাইকটা আমার অনেক বেশি পছন্দ। ব্রেকিং সুপার জোস, এই বাইকের ব্রেকিংয়ের আসলে অন্য কোনো বাইকের সাথে আপনি তুলনা দিতে পারবেন না। রয়্যাল এনফিল্ডের ব্রেকিংয়ের সাথে কিছুটা তুলনা আসে, বাট ওইটা এটার চেয়েও বেশি ভালো। সিসি যত বেশি হবে ব্রেকিং তত ভালো হবে, এটাই হচ্ছে সিস্টেম বা এটাই হচ্ছে নিয়ম। আর এই বাইকের মিটারটা জোস, মানে অন্যান্য N250-তেও এরকমভাবে এত আপগ্রেড মিটার বা এরকম পাইতে হলে খরচটা বেশি করতে হয়, আর যেহেতু এই বাইকটা একটা মডেল সেহেতু এটাকে একটু স্পেশাল ক্যাটাগরিতে ফেলতে হবে, এটাই স্বাভাবিক। হেডলাইটের আলো খুবই বাজে, ইঞ্জিনের স্মুথনেস, এই বাইকটা মানে এই 250cc ইঞ্জিনটা যেটা N250-তেও দেওয়া হয়েছে ওইটা, প্লাস এই F250-র সেম ইঞ্জিন হওয়াতে দুইটার পারফরমেন্স ভালো হইলেও, মানে টপ স্পিড অ্যান্ড এই টর্ক এগুলা ভালো হইলেও আপনার এটাকে এটার স্মুথনেসের যথেষ্ট পরিমাণ অভাব আছে। চেন স্প্রকেটে বাড়ি লাগে, এরকম লাগে, মানে এটারে কি বলে যেন, ক্লাচ অ্যাডজাস্টমেন্টে কোনো একটা ফাঁপড় আছে, প্রত্যেকটা মডেলে এই ফাঁপড়টা আছে। পেছনের চাকা কীরকম কেঁপে ওঠে একদম ফুল মাথা পর্যন্ত। তবে হ্যাঁ, এটার সিট অনেক বেশি মজার, সিটিং পজিশন অনেক বেশি মজার, হ্যান্ডলিং, কন্ট্রোলিং অ্যান্ড এভরিথিং গুড। এগুলা আপনি একজন নিয়ে অনায়াসে চলতে পারবেন। এটার পাওয়ার অ্যান্ড ব্রেকিং দুইটা মিলে, মানে এটা একটা পাওয়ার মেশিন। এই সমস্ত কারণে হচ্ছে এই বাইকটা আমার ভালো লাগে। এই অলিগলিতে চালায় যে আপনি খুব বেশি কষ্ট পাবেন ব্যাপারটা তা না, এদিকেও শান্তিতে চালানো যায়। অ্যান্ড এইটার স্পিডটা নোটিসেবল। আপনি যখন অন্যান্য বাইকগুলোর সাথে সাইড দিয়ে এটা নিয়ে টান দিয়ে যাবেন,
মানে এটা যে কেউ আপনাকে ফলো করতে বাধ্য, যে মানুষের যে একটা অ্যাটেনশন, যারা অ্যাটেনশন সিকার টাইপের মানুষ স্পিডিং করে, তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট ডিল হতে পারে, এরকমটা আমার মনে হয়। আর আমার ভালো লাগে আসলে, আমি তো অত বেশি স্পিড নিয়েও খেলি না, অত কাহিনী কিচ্ছা করি না, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার কাছে একটা পাওয়ারফুল মেশিন আছে, প্রয়োজনে আমি এই পাওয়ারটা ইউজ করতে পারবো। পিস্তল থাকলে যে প্রত্যেকদিন গুলি করতে হবে ব্যাপারটা তা না, পিস্তল একটা আছে, এটাই তো অনেক কিছু, তাই না? প্রয়োজনে গুলি হবে, তো ওইরকম এই বাইকটা আমার কাছে ওরকম লাগে, পাওয়ার মেশিন, এই তো এই জন্য ভালো লাগে আসলে বাইকটা। আমি আজকে যখন বেরোইছি তখন জিমের ব্যাগটা আমার কাঁধে, মূলত আমি জিমে ঢুকবো এর আগে চিন্তা করলাম যে আসলে বাইকের ফুয়েলটা ফুল করে নিই, অ্যান্ড জিম থেকে আজকে বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে, আজকে মনে হয় না আর ভিডিও শ্যুট করার সময় পাবো, তাই হচ্ছে আপনাদের সাথে একটু আপডেট ব্যাপার স্যাপারগুলো জানায় রাখলাম। অ্যান্ড সরি আর 2 দিন ভিডিও আমি দিতে পারি নাই, বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম, তবে ঝামেলার পরিমাণ অনেকটাই শেষ হয়ে গেছে, এখন আশা রাখি আর সামনে ঝামেলা থাকবে না, ভিডিও ইনশাআল্লাহ ঠিকঠাক মতো আসবে। তাহলে দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.